আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাহাড়ে ঢল আর পানির তোড়ে ভেসে গেছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর ৫ শতাধিক ঘর। দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। ১৪ জুলাই ২০২৪ জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত। এদিনই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার ভয় কেটে যায়, জানালেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২ গ্রুপের দ্বন্দ্বের রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। এবং ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি ফ্রান্স স্পেন। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দুই দলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়াও বগুড়া ও কুমিল্লায় জলাবদ্ধতাও ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে। কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় দুর্ভোগ অব্যাহত রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ওইসব এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন। পাহাড়ি ঢল আর পানির তোড়ে প্রায় ৫ শতাধিক মানুষের মাটির ঘর ভেসে গেছে। অনেক এলাকা এখনও পানির নিচে। সাইক্লোন সেন্টারগুলো তলিয়ে যাওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। তীব্র খাবার ও সুপেয় পানির সংকটে বানভাসী মানুষের দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠছে। সাতকানিয়া বাঁশখালীর এই মানবিক বিপর্যয় নিয়ে চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হকের রিপোর্ট। চারদিকের অথই জলরাশি। স্মরণকালের ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষের বুকফাটা আর্তনাদ আর সর্বস্ব হারানোর বেদনা মিশে আছে। পানির মাঝে লুকিয়ে আছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের করুণ কাহিনী। নলুয়া এলাকার রত্না গোস্বামী, বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে তার একমাত্র সম্বল মাটির ঘর। নিজের ভাঙ্গা ঘরের নিচে বসে এখন শুধু ভাগ্যকে দুষছেন এই অসহায় নারী। ২৭ দিন ধরে অনেক বন্ধুর পানিতে অনেক কষ্ট করতেছি। ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো তাও জানি না। আমাদের ঘর বাড়ি অনেক ভেঙে গেছে। একই এলাকার সমাধরের গল্পটাও আলাদা কিছু নয়। পানির তোড়ে ধসে গেছে তার সাজানো সংসার। শুধু রত্না কিংবা সোমা নন, পাহাড়ি ঢল আর বন্যার এই তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৫ শতাধিক মাটির ঘর। আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, অনেকজন অনাহারে আছে। তবে শুধু ঘর হারানোই নয়, এখানে নেমে এসেছে চরম এক মানবিক বিপর্যয়। তলিয়ে গেছে কবরস্থান থেকে শুরু করে শ্মশান ঘাট। আমাদের এখানে কোনো প্রাণ সম্মানে সাহায্য সহযোগিতা আসে না কোনো কাজে। অন্যদিকে অনেক সাইক্লোন সেন্টারগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মাথা গুজার শেষ আশ্রয়স্থল এখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। ঘরবাড়ি হারিয়ে মানুষ যেখানে ক্ষুধার জ্বালায় কাতর, সেখানে মূল সড়ক তলিয়ে যাওয়ায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। নলুয়া ইউনিয়নের তালতলা বা হিন্দুপাড়ার মতো দুর্গম এলাকায় গত ৫ থেকে ৬ দিন মিলেছে মাত্র একবেলার রান্না করা খাবার। বড়রা কষ্ট সহ্য করলেও শিশু, বয়স্ক, গবাদি পশুর অবস্থা আরো বেশি নাজুক। ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো, কোথায় করবো? পানি বন্ধ হয়ে আছে আর বিদ্যুৎ তো নাই, আর এখানে ত্রাণ সামগ্রীও আসে না একেবারে। গত দুদিনে বৃষ্টি কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। সাগরের লোনা জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই বানবাসী মানুষের মনে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় বিপন্ন মানুষের কান্নায় দিন দিন ভারী হয়ে উঠছে এখানকার বাতাস। সাতকানিয়ায় প্রায় ৩ শতাধিক পরিবার হারিয়েছেন তাদের ঘরটি। ভবিষ্যতে সরকার যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে খোলা আকাশের নিচেই থাকতে হবে। ইরফানুল হক, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ইরফানুল হক। ইরফান, দুর্গতরা এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন কি? আমাদেরকে বিস্তারিত জানান।
দুর্গতদের সহযোগিতা কথা যদি আমি বলি, প্রথমে আমি বলবো সাতকানিয়া বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে দুর্গত এলাকাগুলোর বন্যার পানি এখন পর্যন্ত নামেনি। আমরা এখন আছি সাতকানিয়ার একটি দুর্গত এলাকায়, সেখানে আমরা দেখেছিলাম যে এই হাঁটু সমান, কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান পানি। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এর আগে কোনো সংবাদকর্মী কিংবা ত্রাণবাহী কোনো গাড়ি অথবা এখানকার যে জনপ্রতিনিধি তারাও কিন্তু এখানে আসেনি। আমরা যখন বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সেখানকার ভয়াবহ পরিস্থিতি। আমরা সকাল থেকে বিভিন্ন দুর্গত এলাকায় গিয়েছিলাম এবং সর্বশেষ এইখানটাতে এসেছি। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে আসলে গত বন্যাতে যেই সকল ক্ষতি হয়েছে সেই ক্ষতির কারণে কিন্তু তারা যে নানা দুর্ভোগ, সেই দুর্ভোগের কথাগুলো আমাদেরকে তুলে ধরছেন এবং তারা বলছেন যে ত্রাণ সহযোগিতা কার্যক্রমের মাধ্যমে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত পায়নি এবং এখানকার যে ভিতরে যে মানুষগুলি রয়েছে তাদের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে একজন অসুস্থ মুমূর্ষু রোগী, তাকে নৌকায় করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি বলছেন যে আসলে এই যে এখানে এখন পর্যন্ত ত্রাণ কার্যক্রম আসেনি এবং কোনো ধরনের চুলা জ্বলেনি এবং তারা যে চিকিৎসা সেবা সেটিও যথাযথভাবে পাচ্ছে না, এই আক্ষেপগুলি তারা আমাদেরকে জানাচ্ছেন। অন্যদিকে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে প্রায় 300-রও বেশি মাটির ঘর ধসে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গেছে এবং তারা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। তবে এখানকার যে সকল স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা বলছেন যে আসলে এই মূল সড়কের পানি এবং শহরের সাথে যেই সকল এলাকা রয়েছে সেগুলোর পানি কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত দুর্গত এলাকার পানি একেবারেই কমে নেই। আমরা সকালে একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম তারা গত 7 দিনে মিলে শুধুমাত্র একদিন খাবার পেয়েছে, তাও অনেকটা কষ্টসাধ্য। এই যে কষ্ট সেটি বড়রা কিছুটা সহ্য করলেও কিন্তু বয়স যে ছোট বাচ্চারা কিন্তু সেই কষ্টটা কোনোভাবেই সহ্য করতে পারছে না, যার ফলে এই যে তাদের যে জীবন সেটি অনেকটা বিপর্যয়ের মুখে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে যদি দ্রুত বন্যার পানি কিছুটা না কমে তাহলে কিন্তু এই যে ভয়াবহ পরিস্থিতি সেটি আরো ভয়াবহ দিকে রূপ নিবে এবং নানা প্রাণহানির সংখ্যাও রয়েছে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। দলের নেতাকর্মীদের ঐক্য থাকলে ফ্যাসিস্ট গুপ্ত কেউ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 17 বছরের মতো তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বলেন, মতপার্থক্য থাকতে পারে কিন্তু ঐক্য নষ্ট করা যাবে না। সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে বিজয়ী করেছে, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে জিতে আসতে হবে। হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ধর্মীয় অনুষ্ঠান যে কোনো মূল্যে শান্তিপূর্ণভাবে সফল করতে হবে। বিরোধী দলের তীব্র আপত্তি ও ওয়াকআউটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে জাতীয় সংসদে গঠিত হয়েছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি। সংসদের চিফ হুইপ এই কমিটি গঠনের প্রস্তাব করলে তার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। এ সময় ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংশোধনে গঠিত কমিটির প্রতি সমর্থন না জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে এসে একথা জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, গণভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন থাকলেও সরকার গঠনের পর বিএনপি বাস্তবায়ন না করার ষড়যন্ত্র করছে। পরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের অধিকাংশ সদস্য নতুন, তাই রীতি বুঝতে সময় লাগবে, না বুঝে ওয়াকআউট করেছে বলে দাবি করে তিনি বলেন, এই সংশোধনের মাধ্যমে গণভোটের রায়কে উপেক্ষা করা হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে সরকার প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অগ্রসর হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্যের বিষয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই।
বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সরকার ইতিমধ্যে ভারতকে অনুরোধ জানিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় 2024 সালের 14 জুলাই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত এক বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের প্রতিবাদ করতে শিক্ষার্থীরা সেদিন হল থেকে বেরিয়ে পড়েন। তাদের দুঃসাহসিক এই ভূমিকায় কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বিপ্লবে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটিএন বাংলাকে বলেন, এদিনই গণমানুষের মনে স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলতে পারার ভয় কেটে যায়। জুলাই সেই উত্তপ্ত দিন নিয়ে রিপোর্ট করেছেন মুশফিকুর রহমান। প্রকৃতির নিয়ম মেনেই সেদিন সূর্যাস্ত হয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে যেন আওয়ামী লীগের দীর্ঘ শাসনাবসানের প্রতিধ্বনি শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায়। 14 জুলাই বিকেল 4:45 শিক্ষার্থীদের দাবি তোয়াক্কা না করে গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দেন এই বিতর্কিত বক্তব্য। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফুঁসে ওঠে গোটা বাংলার ছাত্রছাত্রীরা। গতি পায় কিছুটা ধীর গতিতে চলা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন। হলপাড়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই রাতে রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বরে জড়ো হয়ে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওই দিন থেকেই আস্তে আস্তে একটা সরকার বিরোধী সেন্টিমেন্ট গ্রো করা শুরু করে। সেদিন আমাদের আলটিমেটাম চলা অবস্থাতেই শেখ হাসিনা একটা মন্তব্য করলেন এবং তিনি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতিদের সাথে তুলনা করলেন। তো এরপরে খুব অর্গানিকভাবেই ছেলেদের হলগুলো থেকে মেয়েদের হলগুলো থেকে সবাই বের হয়ে আসে। ওই দিনটাতেই আপনার এই যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় আইকন শেখ হাসিনা, তার বক্তব্যের সাথে সাথে তার বিরোধিতা করা, রাজপথে নেমে আসা এবং স্লোগান দেয়া এবং এই যে ফ্যাসিবাদের মোরালটাকে ভেঙে দেয়া এবং তার বিরুদ্ধে যে কেউ কথা বলতে পারে না, এই যে এক ধরনের মনস্তাত্ত্বিক ভয় ছিল, এই ভয়টা ভেঙে যাওয়াটা ওই দিনটা গুরুত্বপূর্ণ। যারা রাজাকারদের পক্ষে তোষণ করে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। ছাত্রলীগের হুমকি তোয়াক্কা না করেই কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা হল, বেগম রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের ছাত্রীরা যোগ দিলে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। আমাদের ইয়ে ছিল যে হল থেকে স্টুডেন্টদেরকে বের করে আনবো। তো আমরা গিয়ে দেখি যে ছাত্রলীগের নেতারা হলের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং স্টুডেন্টরা গেটের ভিতরেই আছে। তারা বের হওয়ার অপেক্ষা করতেছে, বাট মাঝখানে ছাত্রলীগের নেতারা দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে আমার উপর হামলা করে, আমাকে আহত করে, যে এখনো দাগ আছে কিছু। রাত প্রায় 1:30-2টা পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রছাত্রীরা অবস্থান নেয় এবং স্লোগান দেয়। এত বড় ম্যাসিভভাবে স্টুডেন্টরা নেমে আসাটা এবং সবার অ্যাপ্রোচটা খুব একটা শান্তিপূর্ণ ছিল না আর কি। ক্যাম্পাসের ছাত্রলীগের একটা অংশ ভয়ে হল ছেড়ে দেয় সেদিন রাতে। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে শুরু করে জুলাই বিপ্লবে। সেই রাতে ঢাকা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে গণমানুষের মাঝে। শেখ হাসিনা সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তে পতনের ক্ষণ গণনা শুরু হয় আওয়ামী লীগের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের মধ্যে বিরোধে এ কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এমন সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে মালিকপক্ষ। এবার আন্তর্জাতিক সংবাদ।
হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন, এতে আহত হয় আরও ৮ জন। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, আলবাহিয়া ও মোম্বাসা নামে দুটি ট্যাংকার ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থান করার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। নিহত ভারতীয় নাবিক মোম্বাসা ট্যাংকারে কর্মরত ছিলেন। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরে বিশ্বকাপ খেলতে পারেন ব্রাজিল তারকা নেইমার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে নির্মিত ভিডিওটি তার ফেরার জোর ইঙ্গিত দিচ্ছে। আবেগঘন সেই ভিডিওতে নেইমারের শৈশব ও ভবিষ্যতের রূপকে মুখোমুখি হতে দেখা যায়। সেখানে শৈশবের নেইমার তাকে 2030 সালের শেষবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের চেষ্টা চালানোর অনুরোধ করে। স্বয়ং নেইমার এই ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তার এই মন্তব্যই ভক্তদের মনে আন্তর্জাতিক ফুটবলে ফেরার নতুন আশার আলো জাগিয়েছে। নরওয়ের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পাহাড়ি ঢল আর পানির তোড়ে ভেসে গেছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর ৫ শতাধিক ঘর। দুর্গম এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। 14 জুলাই 2024 জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত। এদিনই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার ভয় কেটে যায়, জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 2 গ্রুপের দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীদের সীমাহীন দুর্ভোগ। এবং ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি ফ্রান্স স্পেন। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দুই দলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।